হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবারও তোমাদের আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের জানাই সকলকে স্বাগত। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি সব জিনিসপত্র নিয়ে ওপরে চলে এসেছি রান্নার জন্য। তো রান্নার জোগাড় তো সব করে নিয়েছি, সব জিনিস একটা একটা করে নিচে থেকে ওপরে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই যে হাঁড়ির পেছনে একটু পাঁশ মাখিয়ে নিচ্ছি, যেহেতু হাঁড়িটা মাজতে ভীষণ অসুবিধা হবে পুরোপুরি কালি পড়লে। এই পাঁশটা মাখালে তাড়াতাড়ি উঠে যাবে। আর কড়ার মধ্যে তো একটু তেল ছিল, তো সেই জন্য কড়াটা আর উল্টালাম না, কড়াটাকে এইভাবেই ধরে কোনো রকমে পাঁচটা মাখিয়ে নিলাম। কালকে একটু বড়া ভেজেছিলাম, সেই বড়ার তেলই একটু কড়ার মধ্যে রয়ে গেছে, তো সেই জন্য কড়াটা আর উল্টালাম না, এইভাবেই কোনো রকমে মাখিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি সব রান্নার সবার প্রথমে আগে একটু চালের মধ্যে জলটা দিয়ে দিলাম, কেননা চালটা আমার ভিজতে থাকলো আর আমি এদিকে সব জোগাড়গুলো করলাম বা রান্নাগুলো করলাম, ততক্ষণ আমার চালটা ভিজে গেলে আমি যখন ভাতটা বসাবো খুব তাড়াতাড়ির মধ্যেই আমার ভাতটা হয়ে যাবে। তোমরা যারা গ্যাসে রান্না করো তারাও এই জিনিসটা কিন্তু করতে পারো, তাহলে তোমাদের গ্যাসটা অনেকটাই কম পুড়বে। তো দেখলে বন্ধুরা, আমি সবজিগুলো সব নিয়ে বসে পড়েছিলাম কুটতে। তো আমার সব সবজিগুলো কোটা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, আলু, ধনেপাতা, আদা রসুনগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। তারপরে বসে পড়েছি এই যে আমটা কুটতে। বড় সোনা তো আমটা নিয়ে প্রথমে একটু ছেলা মেশিন দিয়ে ছিলে দিয়েই ছিল, তারপরে আমি কেটে নিলাম। ও বাবা, তারপরে দেখি না আমটা যখন কুটতে যাচ্ছি, ও বাবা, ওইটুকু আম দেখি না আমটার আঁঠিগুলো শক্ত হয়ে গেছে। কাটতে তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে নরম হবে, দেখলাম যে আঁঠিটা এত শক্ত, কাটতে অসুবিধা হচ্ছিল। এই দেখো বন্ধুরা, ধনে পাতাটা আমি একটু গ্লাসের মধ্যে জল দিয়ে এইভাবে একটু ছাওয়া জায়গার মধ্যে রেখে দিলে ঠিকঠাক হয়ে যাবে। এখন নেতি আছে কিন্তু পরে ঠিক হয়ে যাবে। ধনে পাতাটা অনেক দিন সংরক্ষণ করার জন্য আমি এটাই ব্যবহার করি। তো আমাদের তো ফ্রিজ নেই, তো এমনিভাবেই রাখতে হয়, রাখলে অনেক দিন ঠিক থাকে। তারপরে এই যে বসে পড়েছিলাম আমি আদা রসুনটা বাটতে। আর ছোটো সোনা আমার এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে, ও তো সারাক্ষণ এদিক ওদিকই করতে থাকে। তো মশলাটা বাটার পরে আমি একটু নিয়ে নিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলাই আমাদের বেটে খাওয়া হয়। তো আদা রসুনটা হয়ে যাওয়ার পর আমি গরম মশলাটা বেটে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম মিহিভাবে গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। এই যে, তো কড়ার মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আমের চাটনিটাই। যেহেতু অল্প তেল কড়ার মধ্যে ছিল, সেই তেলটার মধ্যেই আমি আমের চাটনিটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেবার পর না আমি একটু জল গরম করব এই কড়াটার মধ্যে, সেই জন্য আমি ওই অল্প তেলটার মধ্যে চাটনিটা আগে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর জল গরমটা করব, তাহলে আমাকে আর তেলটা ফেলে দিতে হলো না। এমনিতেও চাটনিটা করার পর আমাকে কড়াটা ধুতে হবে, আর আজকে তো বানাবো একটু মাংস, সেই জল গরমটা লাগবে আমার মুরগির পা ছাড়ানোর জন্য, পরিষ্কার করার জন্য। তো বড়সোনা ভীষণ পরিমাণে মুরগির পা খাওয়ার বায়না করে, তো সেই জন্যই সেই পাগুলো পরিষ্কার করব, সেই জন্য আমার জল গরমটা লাগবে। তো প্রথমে আমার চাটনিটা হয়ে গেছে বন্ধুরা, দেখো এই যে চাটনিটা হয়ে যাওয়ার পর আমি বসিয়ে দিয়েছিলাম জল গরম। তো এই আলুগুলো ভাজতে দিয়ে আর আমি পাগুলো সব ছাড়িয়ে নিলাম পরিষ্কার করে, ততক্ষণে আমার আলুগুলোও ভাজা হয়ে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা, লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে পুরো আলুটা। আর এই আলুটা তুলছি, ছোটো সোনা এক্ষুনি দেখতে পেলেই আমায় বলবে যে মা, আমায় একটা আলু দাও। এই মাংসর আলু ভাজার পরে ছোটো সোনা খুবই বায়না করে খাওয়ার জন্য। তো তারপরে আমি ওই তেলের মধ্যেই আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজগুলো আমি সব ভেজে নিচ্ছি। একটু এর মধ্যে নুন অ্যাড করে নেব, তাহলে দেখব পেঁয়াজটা খুব তাড়াতাড়ির মধ্যেই একটু নুনে গেছে বা ভালোভাবে ভাজা হয়ে এসছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার বড় ছোটো সোনা আলু ভাজা খেতে শুরু করে দিয়েছে। ও দেখা মাত্রই চাইবে, ও যদি না চায় তো সেদিন আমার মাংস রান্নাই হলো না। ও থাকা মানেই ও চাইবে। আর এই রান্না করতে করতে একটু একটু আমাকে উনুনে জাল দিয়ে দিতে হয়, এই যে কাঠপাতা নিয়ে জাল দিয়ে দিচ্ছিলাম। তো তারপরে মশলাটা আমার ভাজা হয়ে গেছিলো, দিয়ে দিলাম হলুদ। আর আমাকে এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার জন্য 100 বার ভাবতে হয়, যেহেতু আমি একটা রান্নাই সবাই খাই। আমরা আমরা ছোটো সোনার জন্য বড় সোনার জন্য আলাদাভাবে মাংস রান্না করি না। আর আমাদের বড়বাবুও একদম ঝাল খেতে পারে না, আর আমিও ঝাল খেতে একদমই পারি না। তো সেই জন্য ঝালটা আমাদের ভেবেচিন্তেই দিতে হয়। আর মশলাটা আমার ভাজা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু মাংস চাপিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, মশলাটা যেহেতু রেডি হয়ে গেছে, তো সেই জন্য মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষে নিচ্ছি। আর উনুনের তাতটা পুরো সামনের দিকে বেরিয়ে আসছে, এত পরিমাণে গরম বেড়েছে কিছুদিন, আমার তো ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় মাংসটা কষা হয়ে গেছিলো, তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু জল।
জলটা একটু বেশিই দেবো, কেননা আলুটা সেদ্ধ হতে অনেকটা আবার সময় লাগে। তো সেই জন্য এই যে মিডিয়াম দিয়েছি, খুব বেশিও নয়, মুরগির মাংসই আবার খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, তো সেই জন্য মিডিয়ামই দিলাম। তো আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো এবার চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দেওয়ার পর সেদ্ধ হতে থাক, সেই সময় আমার ছোটো সোনাকে স্নান করানো হয়ে যাবে। তো আমার মাংসটা বসিয়ে দিয়ে ছোটো সোনাকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর আমার মাংসটা হয়েও গেছে। একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, মানে বাটাটা, গরম মশলার বাটাটা দিয়ে এবার একটু ফুটে গেলেই নামিয়ে নেবো আমার মাংস। আর এই দেখো বন্ধুরা, আমি ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর চালটা ভিজিয়ে রেখেছিলাম বলে অনেকটা মানে ভিজে গেছে। তো ভাতটা বসানোর কিছুক্ষণ পরেই আমার ভাতটা হয়ে যাবে। ভাতটা যখন ফুটে যাবে টকবক করে, খানিকক্ষণের মধ্যেই ভাতটা আমার হয়ে যাবে। তোমরা যারা মানে চাল ধুয়েই সাথে সাথে তুলে দাও, এরকম না করে চালটা যদি একটু আগে থেকে ভিজিয়ে রাখো, তাহলে ভাতটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমাদের গ্যাস বা কাঠ দুটোই অনেকটা সাশ্রয় হবে। আমি তো এইভাবে করি, তোমরা করে দেখতে পারো। তো মাংসের ঝোলটা নামিয়ে রেখেছিলাম, এখন আমি একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আর এর মধ্যে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলে একটা ভালো খুব সুন্দর ধনেপাতা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। তো আমি চাপাটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। ভালোভাবে থালাগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বড় সোনার জন্য ভাতটা বাড়ছি। আর তোমাদের বলে দিই বন্ধুরা, আমি কিন্তু আগেই ছোটো সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিয়েছি। আর ভাতটা ভীষণ পরিমাণে গরম ছিল, প্রথমে তো আমি হাত দিয়ে বাড়ছিলাম, ভীষণ তাত লাগছিল, তো তারপরে হাতা নিয়ে নিলাম। আর ভাতটা যেহেতু ভীষণ পরিমাণে গরম, সেই জন্য আমি ভাতটা আর আজকে সাজিয়ে গুছিয়ে দিলাম না, ভাতটা একটু চাড়িয়েই দিলাম, যাতে ছোটো সোনা বড় সোনার খেতে সুবিধা হয়, ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো তারপরে এই যে একটু ওকে মাংস দিয়ে দিচ্ছি। ও তো মাংসর মধ্যে শুধুমাত্র মুরগির পা খেতেই খুব ভালোবাসে, তো তার জন্যও দিয়ে দিলাম 2 পিস, খাবে না খায় না খাবে, ও যতটুকু খেলো। ভাতটা দিয়ে আমি লেবুটা কাটবো, লেবুটা আমার এখনও কাটা হয়নি। ওর খিদে পেয়েছিলো, ওই জন্য ভাতটা দিয়ে দিলাম, ও ভাতটা খাক, ততক্ষণে আমি লেবুটা কেটে রেডি করে নিয়ে আসছি। তো তারপরে বন্ধুরা, আমি ঘুম থেকে উঠে চলে এসেছি বাগানে। এই যে দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আমি বাগানের দিকেই যাচ্ছি। তো আজকে একটু কাঠ কোচাবো, সেই জন্য হাতে কাটারি নিয়ে ঘুম টুম থেকে উঠে রেডি সেডি হয়ে বাগানের দিকে চলে এসেছি। এই যে আমাদের বাগানে পৌঁছেই গেছি, এটা হলো আমাদের বাগান। তো আজকে বাগানের মধ্যে থেকে একটু কাঠ খুঁজে নেব বলতে আগে থেকেই খোঁজা আছে। একটু পাতা রয়েছে, পাতাগুলো একটু কুচিয়ে নেব। এই তাল পাতাগুলো রয়েছে, আগের দিনে এসেও আমি অনেক মানে কাঠ নিয়ে গেছি, আর এই আজকেও এই পাতাগুলো কুচিয়ে নেব। আসলে যেহেতু আমি দুপুরের ভারী রান্নাটা সবসময় কাঠেই করি, তো সেই জন্য কাঠ আমাকে জোগাড় করে রাখতে হয় আগে থেকেই, না হলে হয় না। আর গ্যাসের মধ্যে তো শুধু রাতের খাবারটা, ছোটো সোনার জল গরম, দুধ গরম, এইসবগুলোই করি। তো কাঠে সারাক্ষণই আমার রান্নাটা হয়, মানে দুপুরের রান্নাটা আমার কাঠেই হয়। তো সেই জন্য পাতাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, সব আমি কেটে নিচ্ছি। আগের একটা পাতা কাটতে গিয়ে না আমার হাত কেটে গেছে, কেননা এই যে তাল পাতা হয় না, এই তাল পাতার মধ্যে কীরকম করাত করাত গোছের থাকে, তো সেই করাতগুলো কাটতেই মানে বুঝতে পারিনি, ধরে নিয়েছিলাম, তো সেই জন্যই আমার হাতটা কেটে গেছে। আমি দেখো আবারও ভুলে গিয়েছিলাম এই যে করাতগুলো কেটে দিতে, তারপরে হাতে যখন লাগলো তখন আমি কেটে দিলাম। হাতটা আমার ওই যে ওইরকমভাবে চেপে ধরতে গিয়ে করাতের মধ্যে হাতটা কেটে গিয়েছিলো। তো তারপরে এই যে তাল কাঠগুলো না কাটতে ভীষণ অসুবিধা হয়, কীরকম বেঁকে টেকে থাকে, কাটারির গায়ে পড়তেই চায় না, ঠিকরে ঠিকরে চলে যায়, কতক্ষণের পর তবে একটা কাঠ কাটা যায়। আর আমার তো ভীষণই সমস্যা হয় এই কাঠগুলো কাটতে গিয়ে, তো তবুও কেটেই নিই, কেননা আমি যেহেতু রান্না করব, আমাকে তো আমার কাজগুলো করে নিতেই হবে। বরবাবুও করে দেয়, আবার যখন এরকম শুকনোর সময় থাকে আমিও মাঝে মাঝে বাগানের দিকে ঘুরতে আসি আর কাঠ পাতা মানে কেটে নিই। আমি বেশিরভাগ আসি না, বরবাবুই বেশি আসে, আমি খুব কমই আসি। আর এই নারকেল ছাড়াগুলোও কেটে নিচ্ছি। এই নারকেল ছাড়াগুলো তো যখন কাঁচা থাকে খুবই ভালো, কাঁচা থাকলে খুব তাড়াতাড়ি মানে কাটা হয়ে যায়। এগুলো নারকেল পাতার ডাঁটা, তোমরা কি বলো জানি না, আমরা তো নারকেল ছাড়াই বলি। তো তোমরা কি বলো আমাকে প্লিজ কমেন্টে জানিও বন্ধুরা। এই পাতাগুলো কাঁচা আছে বলে কোনো অসুবিধা হয় না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কিন্তু শুকনো হয়ে গেলে এই কাঠগুলো কাটতেও সমস্যা হয়, কাটারির ঘা পড়তে চায় না, ছিটকে যায়। আর আমি তো একবার মানে বাগানে কাটতে এসে একটা কাটারি হারিয়েই ফেলেছি। বাপি তো বকছিল আমায় যে কাটারিটা কোথায় রেখে এসেছো, তার ঠিকই নেই।
বলে বাপি আবার এই নতুন কাটারিটা কিনে এনেছে, আসলে ভুলে রেখে চলে গিয়েছিলাম। তো তারপরে সব পাতাগুলো গুছিয়ে আমি বেঁধে দেবো। আমি তো কোনোদিনও এই কাঠ পাতা নিয়ে বাড়ির দিকে যাই না, আসলে আমাদের বাগান থেকে বাড়িটা অনেকটাই দূর। আর আমাদের বাড়ির বউরা মানে এরকম কাঠ পাতা নিয়ে কোনোদিনও কোথাও যায় না। আমি জাস্ট ঘুরতে আসি, বাগানে কেউ থাকে না, তখনই এই কাঠ পাতাগুলো গুছিয়ে ভালো করে কেটে কুটে রেডি করে দিই। আর এই সব জিনিসগুলো বড়বাবু বাপি নিয়ে যায়, আমি কোনোদিনও নিয়ে যাই না। তো সেই জন্য আমি এই যে ভালোভাবে গুছিয়ে বেঁধে দেবো, বড়বাবু নিয়ে যাবে। তো তারপরে আমি একটু শাক খুঁজছিলাম, এই যে খুঁজছি, আসলে এত পরিমাণে রোদ্দুর আর একটুও বৃষ্টি হয়নি, তো শাকের 12টা বেজে গেছে, পুরো পুরো শাকগুলোই পোকা ধরে গেছে। আর শাক তো খুঁজে পাওয়া খুব মুশকিল। আগে খুব সুন্দর শাক হতো, কিন্তু এখন এত পরিমাণে গরম বেড়েছে, এখন তো পুরো শাকই থাকে না। আর এই যে বাপি তো কুমড়ো গাছগুলো স্প্রে করে দিচ্ছে, কারণ এবার কুমড়ো গাছে ফুল এসে গেছে, সেই জন্য কুমড়ো গাছগুলো স্প্রে করছে। আর আমার তো দেখো শাড়ির মধ্যে কাঁটা ফল আটকে গেছে, আমি সেগুলোই ছাড়িয়ে দিচ্ছিলাম, পুরো শাড়িটা ভর্তি হয়ে গেছিলো। আর এই দেখো আমাদের ঝিঙে গাছে ঝিঙের ফুল এসেছে, কত সুন্দর একটা ফুল হয়েছে না। তো ঝিঙে গাছটায় এই সবে মাত্র 2 পিস ফুল এসেছে, আর কুমড়ো গাছেও ফুল এসেছে। যেহেতু এখন বিকেল টাইম না, কুমড়ো গাছের ফুলগুলো কীরকম সব শুকিয়ে গেছে। সকালবেলা কুমড়ো গাছের ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটে থাকে, কিন্তু এখন বিকেলবেলার টাইম বলে সব ফুলগুলো শুকনো হয়ে গেছে। আর আমি এই যে চলে যাচ্ছি এবার বাড়ির দিকে, যেহেতু মানে ছোটো সোনাকে বাড়িতে রেখে এসেছি, আর মায়ের পায়ের সমস্যা, মা বেশিক্ষণ ধরে দেখতে পারবে না ছোটো সোনাকে, তো সেই জন্য আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। বড়বাবু আর বাপি বাগানেই রয়েছে, ওনারা একটু পরে আসবে, গাছের মধ্যে একটু জল দেবে, দেখলেই তো বাপি গাছে স্প্রে করছে, গাছে জল দেওয়া হবে, তারপরে বড়বাবু আর বাপি বাড়িতে আসবে। আর আমি চলে যাচ্ছি এখন বাড়ি। তো তারপরে বাড়িতে এসে সেই শাড়িটা চেঞ্জ করে নিলাম, যেহেতু বাগানে গিয়েছিলাম, কাঠ পাতা কুচিয়েছি, ঘেমে গেছি। আর তারপরে মাঠের ঘাস পাতাও লেগেছিলো, কোথায় গরল টরল হবে, সেই শাড়িটা চেঞ্জ করে আর আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে বসে পড়েছি ছোটো সোনাকে নিয়ে একটু খাওয়াতে, ওকে একটু আলু দিয়ে মুড়ি খাইয়ে দেবো, আর ওকে 1 পিস মাংস দিয়েছি, ও মাংসটা নিয়ে বসে রয়েছে, খাবে কি খাবে না ভাবছে, একটু একটু করে ছিঁড়ছে, একটু গালে পুড়ছে। তো মাংসটা খেতে থাক বন্ধুরা, আমি মুড়িটা মাখিয়ে নিই। আর আমার ভিডিওটা আমি বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।